ক্লাস শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমার ডাইনামিক স্টেট অফ বডি কনস্টিটিউট কনসেপ্ট অফ মেটাবলিজম। 9.9 থেকে আজকে আমাদের পড়াবার কথা ছিল। আজকে আমরা সেখান থেকে আমাদের ক্লাসটা শুরু করি, আর তোমরা এনসিইআরটির বইটা খুলে রাখো। কোনো কোনো জায়গায় আন্ডারলাইন যেগুলো করতে হবে আমি সেগুলো তোমাকে হেল্প করব এবং সেগুলো তুমি আন্ডারলাইন করিও নেবে। দেখো আমরা যে কনসেপ্টটা তোমাকে বলছিলাম, এখন একটু বন্ধুরা জয়েন করছে, একটু জয়েন করে নিক। তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো সেখানে দেখো প্রথমেই আমি বলি তোমাকে, আমরা একটু তোমাকে লিভিং অর্গানিজম সম্বন্ধে একটু তোমাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। চলো, আমরা লিভিং অর্গানিজম সম্বন্ধে জানি তাদের মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে, কিন্তু আজকে আমরা ডিসকাস করব অ্যাজ এ বায়োমলিকুলস লেভেলে লিভিং অর্গানিজমের মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে। দেখো আমরা যদি একটা ব্যাকটেরিয়াল সেলের কথা ভাবি, একটা প্রোটোজোয়ানের কথা ভাবি, বা একটা প্ল্যান্ট বা অ্যানিমালসের কথাই ভাবি না কেন, এরা তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ সেলস, কিন্তু এদের মধ্যে যদি আমরা ভালোভাবে এদেরকে অ্যানালাইসিস করি, দেখবো এদের মধ্যে থাউজেন্ড অফ অর্গানিক কম্পাউন্ডস প্রেজেন্ট আছে। একটা দুটো নয়, মানে অনেক, থাউজেন্ড, তার থেকেও বেশি। হয়তো সেগুলোকে আমরা নাম্বার কাউন্ট করতে পারবো না, এতটাই বেশি ভাবো। তাদের সম্বন্ধে আমরা সবাই জানিও না। তাহলে কিন্তু যদি বায়োমলিকুলস গুলো প্রেজেন্ট আছে, যেগুলো বলছি আমি, সেটা ব্যাকটেরিয়াল সেলে হোক, প্রোটোজোয়ান্সের মধ্যে হোক, প্ল্যান্ট হোক, বা তোমার সেলের মধ্যেই হোক না কেন, তারা আলটিমেটলি প্রেজেন্ট আছে একটা সার্টেন কনসেন্ট্রেশনে। বেশি থাকলেও হবে না, কম থাকলেও হবে না, মানে সার্টেন কনসেন্ট্রেশনেই এই বায়োমলিকুলস গুলো প্রেজেন্ট আছে। শুধু তুমি ভাবো না এই কথাটাই, তুমি তো শুনেইছো যখন ব্লাড সুগার লেভেলটা একটু বেড়ে গেল তখন কি হবে, ব্লাডের মধ্যে কথা বলছি আমি, ব্লাডের মধ্যে, তখনও আলটিমেটলি দেখো এই ধরনের প্রবলেম হয়। কিন্তু তাহলে আমি তো ব্লাডের মধ্যে যদি একটু প্রবলেম হয় আর সেলের মধ্যে, তাহলে বুঝতেই পারছো আরো কত প্রবলেম হতে পারে। কিন্তু এই যে ডিফারেন্ট কম্পাউন্ডস গুলো আমাদের সেলের মধ্যে প্রেজেন্ট আছে, তাদের মধ্যে তুমি যদি ভালো করে দেখো, তাদের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখতে পাচ্ছি। One of the greatest discovery ever made was the observation that all these biomolecules, all these biomolecules are turnover, মানে তারা শুধুমাত্র তৈরি হয়ে চুপচাপ বসে নেই, তারা একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার হচ্ছে। সাপোজ ধরো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হচ্ছে, ওখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট হচ্ছে, মানে একদম কন্টিনিউয়াসলি ওরা টার্ন ওভার হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, বায়োমলিকুলস গুলো প্রেজেন্ট থাকছে আমাদের সেলের মধ্যে এবং তারা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে। So this means that they are constantly being changed into the some other biomolecules, রাইট? তাহলে আমরা বুঝলাম, যেটা আমি তোমাকে এক্সাম্পলও দিলাম, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হচ্ছে। তাহলে কোনো কোনো সময় ওরা কি করছে, ব্রেকিং এন্ড মেকিং দুটোই হচ্ছে, মানে সেলের মধ্যে অনেক অনেক সিম্পল সিম্পল কিছু কম্পাউন্ডস মিলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে, আবার অনেক কমপ্লেক্স কম্পাউন্ড ভেঙে আবার সিম্পল কম্পাউন্ডস তৈরি হচ্ছে। এই যে টোটাল যে কেমিক্যাল রিয়াকশন গুলোর কথা বলছি, টোটাল যে কেমিক্যাল রিয়াকশন যেটা আমাদের সেলের মধ্যে হচ্ছে, লিভিং অর্গানিজমের প্রত্যেকটা সেলের মধ্যে হচ্ছে, সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো মেটাবলিজম, যেটাকে তোমরা বাংলায় বলো বিপাক। তাহলে আমরা বুঝতে পারলাম কি এখানে কনক্লুশনে কি এলো, সে ব্যাকটেরিয়াল সেল হোক, প্রোটোজোয়ান সেল হোক, প্ল্যান্ট সেল হোক, আর অ্যানিমাল সেলই হোক না কেন, প্রত্যেকের মধ্যেই একটা সার্টেন অ্যামাউন্টে বায়োমলিকুলস প্রেজেন্ট আছে। আর এই বায়োমলিকুলস গুলো কন্টিনিউয়াসলি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হচ্ছে। আর এই যে চেঞ্জ হওয়ার ব্যাপারটা আমরা কি দেখি, কোনো সময় কিছু কিছু সাবস্টেন্স মনে করো কনস্ট্রাকশন হয়, মানে তৈরি হয়, আবার কিছু কিছু সাবস্টেন্স গুলো ব্রেকডাউন হয়। টোটাল এই যে কেমিক্যাল রিয়াকশন হ্যাপেনিং ইনসাইড দ্য লিভিং সেল, মানে কোথায় হয়, লিভিং সেলের ভেতরে হয়, সেই টোটাল কেমিক্যাল রিয়াকশনটাকে আমরা কি বললাম, মেটাবলিজম। এটা ভালো করে মাথায় রাখো, তাহলে আমরা সেটাকে কি বললাম, মেটাবলিজম বললাম। তাহলে মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। তাহলে এই যে মেটাবলিজমের কথা বললাম বা বিপাকের কথা বললাম, এই যে মেটাবলিক রিয়াকশনগুলোই আলটিমেটলি কি করে, আলটিমেটলি ট্রান্সফরমেশন করে ফ্রম ওয়ান আলটিমেটলি কম্পাউন্ডস টু অ্যানাদার কম্পাউন্ডস এর মধ্যে। যেমন তুমি যদি আমার গ্লুকোজের এক্সাম্পলটা তোমার পছন্দ হলো না, তুমি বললে স্যার অন্য কোনো এক্সাম্পল হলে আছে, হ্যাঁ আমি তোমাকে আরো এক্সাম্পল তোমাদের এনইটি লেভেল থেকে বলতে পারি, কি কি সেইগুলো দেখে না একটুখানি।
দেখি তোমাকে আরো কিছু এক্সাম্পল দেওয়া যায়। দাঁড়াও এক সেকেন্ড, আমি তোমাকে আরো কিছু এক্সাম্পল দেওয়ার কথা ভাবি। দেখো আমি এখানে এনসিইআরটি তে তোমাদের আরো কিছু এক্সাম্পল দিচ্ছে। দেখো এই ধরনের মেটাবলিক রিঅ্যাকশনে, যেমন আমাদের রিমুভাল অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম অ্যামাইনো অ্যাসিড। দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে যদি আমরা কার্বন ডাই অক্সাইডকে রিমুভ করে দিই, এটা আমরা করছি না, সেলের মধ্যে অটোমেটিক হচ্ছে, তখন কি তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইন তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া মনে করো নিউক্লিওটাইড বেস থেকে যদি আমরা রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ অফ দ্য নিউক্লিওটাইড বেস, আমাদের মধ্যে সেই পিউরিন পিরিমিডিন বেসগুলো আছে না, ওখান থেকে যদি অ্যামাইনো গ্রুপটা রিডিউস করে দিই, তখন কি হবে? তখন আলটিমেটলি ডিফারেন্ট কম্পাউন্ডস তৈরি হবে। যেমন আমরা যদি ডাইস্যাকারাইডের কথা বলি, ডাইস্যাকারাইড মানে সেই তোমার মল্টোজ, এরা যাদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে, তবে তো দুটো মনোস্যাকারাইড জয়েন করে থাকে, তাই না? এবার আর এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ডটা যদি আলটিমেটলি ব্রেক হয়ে যায়, তাহলে কি হবে? আমরা ডাইস্যাকারাইডকে ভেঙে মনোস্যাকারাইডে পেয়ে যাব। তাহলে এটাই আমরা বুঝলাম। তাহলে এই ধরনের ভাঙা আর গড়া, আমাদের জীবন তো এটাকে নিয়ে। আর আমাদের জীবন কেন, প্রত্যেকটা সেলের মধ্যেই দেখো এই ধরনের রিঅ্যাকশন কন্টিনিউয়াসলি হচ্ছে। এই যে তুমি এখন ক্লাসের মধ্যে পড়াশোনা করছো, হয়তো কেউ কনসেন্ট্রেশন করছো, কেউ করছো না, হয়তো আমাদের সায়ন করছে, বৃজিতা করছে, আর প্রিয়াঙ্কা করছে, বা মনে করো রাখি করছো, তোমাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের রিঅ্যাকশন কন্টিনিউয়াসলি হচ্ছে। শুধু তোমরা এই 4-5 জন নয়, যারা এখন 72 জন প্রেজেন্ট আছে, তাদের সবার মধ্যে হচ্ছে এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনে ভাঙা আর গড়ার কাজগুলো। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ। তারপরে আমরা এনসিইআরটি চলো পরের প্যারাগ্রাফ থেকে তোমাদের সাথে বোঝাই। কারোর যদি ডাউট থাকে, কোনো কিছু লিখছো, রাইট? তোমরা বাবা সবাই মিউট করে রাখো, কারোর আর পুরোপুরি কনসেন্ট্রেট করো আলটিমেটলি তোমার ক্লাসে। কারণ কনসেন্ট্রেট যদি তোমার ক্লাসে ফুল করো, তোমার মধ্যে দেখবে এমন কিছু বায়োকেমিক্যালস এর রিঅ্যাকশন হবে যেটা তোমাকে আলটিমেটলি অনেক বেশি কি করবে, নলেজেবল বানাবে। আর যদি তুমি কনসেন্ট্রেট না করো, তাহলে অন্য ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন হবে। সবকিছুই কেমিক্যাল রিঅ্যাকশনের ব্যাপার, সেজন্য কনসেন্ট্রেশনটা আমাদের ভালোভাবে করতে হবে। আমি বাংলাতেও নোটটা দেওয়া আছে, তোমরা সুন্দর করে আগে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট থাকবে, তোমরা আগে পড়ে নেবে এটাকে, তারপর আমার কথাগুলো শুনবে, আমি যেগুলো বোঝাচ্ছি, তাহলে তোমরা একদম ইজি হয়ে যাবে প্রত্যেকটা টপিক। এরপর আমি একটা মজার ঘটনায় আসি। দেখো আমি তোমাকে যখন বলছিলাম মেজরিটি অফ দিস মেটাবলিক রিঅ্যাকশন do not occur in the isolation but are always linked in some other reaction। আমরা সবসময় এই ধরনের যে মেটাবলিক রিঅ্যাকশনকে আইডেন্টিফাই করতে পারি তা নয়, কিন্তু আমরা এমন অনেক রিঅ্যাকশন আছে জানো তো, সেগুলো বুঝতেই পারি না সেলের মধ্যে কখন হয়ে গেল, মানে এত ফাস্ট হলো আমরা বুঝতেই পারি না। কিন্তু এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো না একটার সঙ্গে আর একটা লিঙ্ক করা আছে, একটার সঙ্গে আর একটা লিঙ্ক করা আছে। আমি একটু আগে তোমাদের লাইফের সঙ্গে যেটা সেম জিনিসটা আছে, দেখো না, আমরা যেভাবে পড়াশোনা করব, যেভাবে কনসেন্ট্রেট করব, সেইভাবে আমাদের ফিউচার তৈরি হবে। ঠিক একইভাবে এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো সেলের মধ্যেও একজনের সঙ্গে আরেকজনের লিঙ্ক করা আছে। লাইফের সঙ্গে আজকে আমাদের সেলের কেমিক্যাল রিঅ্যাকশন সেম ভাবে ঘটছে। তাহলে আমরা এই যে বলছিলাম মেটাবলিজম, তার ফলে কি তৈরি হয়? মেটাবলাইটস গুলো তৈরি হয়, মানে কিছু কম্পাউন্ডস গুলো তৈরি হয়। তাহলে তারা কনভার্টেড হয় একটা থেকে অন্য অন্য সাবস্টেন্সে। তাহলে তারা কেমন ভাবে হয়? একটা লিঙ্কড রিঅ্যাকশনের থ্রু দিয়ে। আমরা সেলুলার রেসপিরেশনে গ্লাইকোলাইসিস প্রসেসটাকে নিয়ে না তোমাকে একসময় পড়াবো, দেখবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এই যে ডিফারেন্ট কম্পাউন্ডস গুলো তোমার সেলের মধ্যে অনবরত তৈরি হচ্ছে, সেটাও কিন্তু এই ধরনের প্রসেসের থ্রু দিয়ে। এটা তোমার অনেকটা আলটিমেটলি দেখবে আমাদের, যদি তুমি কলকাতার রাস্তায় দেখো বা মানে সিটিগুলোতে দেখো, ওখানে একটা অটোমোবাইল ট্রাফিক হয়। কি হয়? দেখবে সিটির মধ্যে একটা গাড়ি, প্রত্যেকটা গাড়ি যেন একদম লাইন বরাবর যাচ্ছে, একটা আরেকটা আরেকটা একটা, এইভাবে আমাদের ভেতরে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন, এই যে কম্পাউন্ডস গুলো, এগুলো ঠিক যেন ওইভাবেই যাচ্ছে, একদম লিনিয়ার ভাবে, মানে লম্বালম্বি করে যাচ্ছে, মানে একটা সরু লম্বা রাস্তা আছে ভাবে, তারপরে না একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে মানে একদম যেন জাম হয়ে আছে, পরপর পরপর করে যাচ্ছে। এটা হতে পারে। বা যদি কোনো সার্কুলার একটা রাস্তা হয়, সেখানে কি হবে?
আলটিমেটলি একটা সার্কুলার পথে আলটিমেটলি ঘুরতে থাকবে। তাহলে এই ধরনের দু ধরনের আমাদের সেলের ভেতরে রিয়াকশন হয়, একটা লিনিয়ার রিয়াকশন আর একটা সার্কুলার পাথওয়ে ফলো আপ করে। তোমাকে আমি দুটো এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা কোন ধরনের আলটিমেটলি ফলো আপ করে রিয়াকশন, এটা লিনিয়ার না সার্কুলার? এটা লিনিয়ার ফর্ম করে। আর আমরা ক্রেবস সাইকেলকে যদি বলি, সেটা কি করব, সার্কুলার ফলো আপ করে। কিন্তু সব থেকে মজার এটা পাবো জানো কি, যেটা এই পাথওয়ে গুলো অনেক সময় ক্রিস ক্রস টু ইচ আদার, মানে এই যে তোমার লম্বা রাস্তা, এইভাবে সার্কুলার রাস্তা, অনেক সময় দেখবে এই ধরনের একটা ওদের সঙ্গে মিটও হয়। মানে এই ধরনের, এই যে আমি তোমায় বলছিলাম গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল, নিজেদের মধ্যে তো একটা লিঙ্ক করা আছে না, দুজনের সঙ্গে ওরা তো অ্যাটাচমেন্ট আছে একজনের সঙ্গে আরেকজন। সেইভাবেই এই ধরনের তোমার জাংশন, ট্রাফিক জাংশনের মতো এই ধরনের কেমিক্যাল রিয়াকশন গুলো যেটা তোমার সেলের মধ্যে হয়, সেগুলো কিন্তু অনেকটাই অটোমোবাইল ট্রাফিকের সঙ্গে অনেকটা মিল আছে। আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে শুধু বোঝালাম। এবার দেখো এই যে মেটাবলাইট ফ্লো গুলো, এটা একটা কল দ্য ডাইনামিক স্টেট অফ দ্য বডি কনসিস্টেন্ট। এরা কি করে, একটা ডাইনামিক স্টেট, আমাদের বডির যেটা ডাইনামিক স্টেট সেটাকে ফলো আপ করতে হেল্প করে। So what is the most important is that interlinked metabolic traffic is very smooth and without single repeated mishap or the healthy condition. তুমি যদি হেলদি কন্ডিশনে থাকো, তোমার বডি যদি হেলদি থাকে, তাহলে এই ধরনের কেমিক্যাল রিয়াকশন গুলোর মধ্যে কোনো ভুল হয় না, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। মানে ওরা স্বাভাবিকভাবে একজনের থেকে আরেকজন, আর একটা কম্পাউন্ড, এইগুলো তৈরি হতেই থাকে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু তোমার সেলের ভেতরে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট বা মিস আপ হবে না, যদি তুমি তোমার হেলথ কন্ডিশনটাকে ঠিকঠাক রাখতে পারো। মানুষ, আমাদের মধ্যে কিন্তু এই ধরনের অনেক ক্ষমতা আছে। আমরা আমাদের লাইফস্টাইলের প্রবলেম, পলিউশনের প্রবলেম, সেই জন্যই আমাদের আলটিমেটলি দেখবে এই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স গুলো তৈরি হওয়াটা প্রবলেম ক্রিয়েট হয়, আমরা নিজেরা ক্রিয়েট করি সেটা, আদারওয়াইজ কিন্তু হবে না এগুলো। কিন্তু তোমাকে এবার সব থেকে একটা মজার জিনিস বলার চেষ্টা করি। এই যে আমাদের সেলের মধ্যে এই যে ডিফারেন্ট টাইপ অফ যে মেটাবলিক রিয়াকশন গুলো হয়, প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন আলটিমেটলি একটা ক্যাটালাইজড রিয়াকশন। ক্যাটালাইজড রিয়াকশন মানে কি, এটা একটা এনজাইমের থ্রু দিয়ে, মানে এটা অ্যাক্সিলারেটেড করা যায়, ক্যাটালাইসিস হয়, ক্যাটালাইজড রিয়াকশন, বিকজ দেয়ার ইজ এ নো আনক্যাটালাইজড মেটাবলিক কনভার্সন ইন দ্য লিভিং সিস্টেম। এখানটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শোনো, আমাদের সেলের মধ্যে যত কেমিক্যাল রিয়াকশন হয় সেটা এনজাইমের থ্রু দিয়েই হয়। এনজাইম ছাড়া কোনো মেটাবলিক কনভার্সন লিভিং সিস্টেমে হওয়া পসিবল নয়। যেমন তুমি একটা, আমি তোমাকে একটা ফিজিক্যাল প্রসেসের কথা বলি, যেমন কার্বন ডাই অক্সাইড ডিসলভ ইন দ্য ওয়াটার, মানে এখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারের মধ্যে রিয়াকশন হতে চলেছে, এটা কোনো ফিজিক্যাল প্রসেসের কথা বলছি আমি, ফিজিক্যাল প্রসেস। সেখানে it is also be the catalyzed reaction, মানে এই এনজাইম ছাড়া আমাদের ক্যাটালাইসিস হিসাবে সে কাজ করে, তার হেল্প নিয়ে লিভিং রিয়াকশন হতে সম্ভব, আদারওয়াইজ সম্ভবই নয়। এবার দেখো আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে কি, এই যে আমরা বলছিলাম দ্য ক্যাটালাইজড মানে ওই এনজাইম আর কিছু নয়, আলটিমেটলি কি করে, hasten the rate of the given conversion are also the protein। এই যে আমি ক্যাটালাইজড এর কথা বারবার বলছি, সেটা আলটিমেটলি একটা এনজাইম। সেই এনজাইমটা জেনারেলি কি দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়, জেনারেলি প্রোটিন দিয়ে তৈরি হয়। আর প্রোটিনের মধ্যে কি আছে, তোমার একটা ক্যাটালাইসিস পাওয়ার আছে। ক্যাটালাইসিস পাওয়ার মানে কি, সে অ্যাক্সিলারেট করতে পারে এই মেটাবলিক রিয়াকশন গুলোকে, এই যে কনভার্সন গুলোকে একটা থেকে আরেকটাকে। আমি তাহলে এই ক্যাটালিস্টের এবার তোমাকে প্রথম নাম শোনাতে আসছি, দ্যাট ইজ দ্য এনজাইম। তাহলে এনজাইম এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, যারা প্রোটিন ইন নেচার, যারা তোমার লিভিং সেলের মধ্যে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইম, ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন। তুমি কল্পনাই করতে পারবে না এই ধরনের রিয়াকশনের কথা। তোমার মেডিকেলে চান্স পাওয়ার থেকে ওদের কাজটা অনেক বেশি কমপ্লিকেটেড, কিন্তু তোমার সেল কোনো ভুল করে না এতে, যদি তোমার বডি হেলদি থাকে। এই হচ্ছে আমাদের এই টপিকটা অবধি। আমরা এই টপিক থেকে একটা এমসিকিউ দেখবো। স্যার, হ্যাঁ বলো।
স্যার বলছি ওই গ্লাইকোলাইসিসের ক্রেবস সাইকেলের জায়গাটা কোথায় একটু দাগ দিয়ে দেবেন, একটু খুঁজে পাচ্ছি না ওই জায়গাটা একটুখানি আমি হালকা। আমার এক্সাম্পল নিজে থেকে বললাম, ওটা ওখানে নেই। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার, ওকে। ওকে, চলো এবার আমি একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সবাই চ্যাটে অ্যান্সার লিখবে, আর তোমরা চ্যাটে অ্যান্সার লিখবে, আর আমি তোমায় কোশ্চেনটা দেখাচ্ছি। দেখো কোশ্চেনটা ভালোভাবে দেখে নাও, আমি তারপরে নাম ধরে বলবো, সেই অ্যান্সারটা আনমিউট করে বলবে। কোশ্চেন নাম্বার 7, তোমরা 7 দিয়ে অ্যান্সারটাকে দেবে। All the chemical reaction occur in the living organism are called option A metabolism, B anabolism, C catabolism and the enzymatic, right? তাহলে আমরা কোশ্চেনটা আবার দেখাচ্ছি তোমাকে, আরেকবার দেখে নাও। All the chemical reaction occurring in the living organism are called, তাহলে এবার আমাদের অ্যানসারটা বলতে আসবে যে স্টুডেন্ট। স্যার আমি কোশ্চেনটাই দেখতে পাচ্ছি না। কোশ্চেনটা দেখো। হ্যাঁ স্যার আমিও। কোশ্চেনটা আমি দেখো, জুম করে দেখো তাহলে দেখতে পাবে। ভালোভাবে দেখো, 7 যেখানে লেখা আছে আমি সেখানে দেখাচ্ছি তোমাকে, তুমি সেইখানটা ফলো করো, সেইখানটা দাঁড়াও। দেখো MCQ 7 যেখানে লেখা আছে তার নিচে দেখো 7 নাম্বার দিয়ে all the chemical reaction occurring in the living organism are called option A metabolism, তুমি অ্যানসার করবে না কেউ? না আরেকবার দেখো। না আমরা দেখতে ওটাকে জুম করবো, তাও দেখতে পাবে। জুম করো, অত ছোট আছে লেখাটা হয়তো, রাইট? তাহলে দেখো এই হচ্ছে আমাদের কোশ্চেন। এবার স্টুডেন্ট সেই শুধুমাত্র আনমিউট করবে, সে হচ্ছে আমাদের, দেখি আমাদের অ্যানসারটা দেবে শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দাস একটু অ্যানসারটা দাও। শঙ্খদীপ দাস, হ্যাঁ স্যার, বলো শঙ্খদীপ। স্যার মেটাবলিজম হবে। রাইট, ভেরি গুড, একদম সেটা হবে মেটাবলিজম। অ্যানসারটা শঙ্খদীপ ঠিক দিয়েছে। এবার তোমাদের জন্য আমরা পরে আবার একদম টপিকের মধ্যে চলে যাই। চলো, তাহলে একদম ক্লিয়ার আমরা বুঝতে পারলাম এখান থেকে কি কি এমসিকিউ আসবে। এবার আমি তোমাকে 9.10 এ আসি। এই 9.10 যেখানে আমরা দেখতে পাচ্ছি মেটাবলিক বেসিস অফ লিভিং সিস্টেম, মানে লিভিং থিংস এর মধ্যে কোন ধরনের বিপাক ক্রিয়া হয়, মানে মেটাবলিজম হয়, মানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। আমরা সবাই বাবা মিউট করে রাখবে সাউন্ডটা, তাহলে আমাদের সুবিধা হবে একটু। দেখো মেটাবলিক পাথওয়ে, আলটিমেটলি আমরা কি দেখলাম, একটা কমপ্লেক্স স্ট্রাকচার। মেটাবলিক যে পাথওয়ে গুলো সেটা আলটিমেটলি কোনো ইজি নিশ্চয়ই প্রসেস নয়। এখানে কি হতে পারে, কোনো একটা কমপ্লেক্স স্ট্রাকচার থেকে সিম্পল স্ট্রাকচার ফরমেশন হতে পারে, মানে এটা একটা ব্রেকডাউন প্রসেস হবে সেখানে, তাই তো? আবার উল্টোটাও হতে পারে, যেমন যেমন দেখো অ্যাসিটিক অ্যাসিড থেকে বিকাম দা কোলেস্টেরল তৈরি হয়, যেখানে আবার কি হয়, যেখানে কিছু সিম্পল সাবস্টেন্স থেকে কমপ্লেক্স সাবস্টেন্স তৈরি হয়। মানে দুটো ঘটনাই ঘটতে পারে। যেমন গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো আমাদের স্কেলেটাল মাসেলের মধ্যে, সেটা কি হচ্ছে, গ্লুকোজটা কম্পারেটিভলি অনেক ইজি স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচার। মানে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো দুটো টাইপের হয়। দেখো কিছু সময় এটা বায়োসিনথেটিক পাথওয়ে হয়, মানে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন হয়। তখন আমরা এই পাথওয়েটাকে কি বলবো, তখন আমরা পাথওয়েটাকে বলবো অ্যানাবলিক পাথওয়ে। আর যেখানে কমপ্লেক্স কোনো কম্পাউন্ড ভেঙে সিম্পল কম্পাউন্ডে কনভার্সন হয় তাকে আমরা ক্যাটাবলিক পাথওয়ে বলবো। এটাই আমাদের ডিফারেন্স। আর অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমকে আমরা একসঙ্গে কি বলবো, একসঙ্গে আমরা বলবো মেটাবলিজম। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেনটা হতে পারে। এবার আমি তোমাকে অ্যানাবলিক যে পাথওয়ের কথা বলছি এটা ভালো করে মাথায় রাখো। অ্যানাবলিক পাথওয়ে যখন হয়, মানে কোনো জিনিস সিনথেসিস হয়, তখন কি হয়, কনজিউম হয় এনার্জি। আন্ডারলাইন করবে। যেমন মনে করো অ্যাসেম্বল অফ এ প্রোটিন ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড রিকোয়ার্ড দ্য এনার্জি ইনপুট। যখন অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে 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 কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, তখন কি দরকার লাগে, এনার্জি দরকার লাগে। কেন? কারণ এটা একটা ওয়ান টাইপ অফ অ্যানাবলিক পাথওয়ে। তুমি অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ক্যাটাবলিক পাথওয়ে, আমরা বাংলায় বলি যাকে জানো তো, অপচিতি বিপাক, ক্যাটাবলিক পাথওয়ে। এই ক্যাটাবলিক পাথওয়েতে কি হয়, উল্টে রিলিজ হয় এনার্জি। একটাতে কনজিউম হলো আর একটা কি হলো, রিলিজ হচ্ছে এনার্জি। কোন প্রসেসে কোনটা সেটা তোমার মনে রাখতে হবে। যেমন মনে করো when glucose is degraded into lactic acid in our skeletal muscle, তখন আমাদের এনার্জিটা এখানে লিবারেটেড হয়।
The metabolic pathway from glucose to lactic acid, which occur 10 metabolic steps, that is the glycolysis, তার থ্রু দিয়ে হয়। লিভিং অর্গানিজমের মধ্যে কি হয়, কিছু সময় এনার্জি আলটিমেটলি ট্র্যাপ হয়, কিছু সময় এনার্জি ডিগ্রেডেশন হয়। কিন্তু কোন সময় এনার্জি রিলিজ হয় বলতো, যখন কেমিক্যাল বন্ডস এটা ব্রেক ডাউন হয়। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আমরা নাম শুনেছিলাম না? যখন এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মধ্যে আলটিমেটলি কি হয়, বন্ড ভাঙে, তখনই আমরা এনার্জি পাই, বন্ড এনার্জি। এই জন্য বলছি আমরা বন্ড এনার্জি, দেখো এটাকে, বুঝে গেছো ব্যাপারটা? দেখো তাহলে এই বন্ড এনার্জিটাকে ইউটিলাইজ করেই আমরা এনার্জি পাই। আর এই বন্ড এনার্জিটা যার মধ্যে আমাদের ফুল এনার্জিটা সেলের মধ্যে স্টোর থাকে, তার নাম কি? তার নাম আমরা অনেকভাবেই জানি ছোটবেলা থেকে, তার নাম অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, মানে এটিপি, রাইট? এটা আমরা মনে রাখবো। তাহলে এই কনসেপ্ট থেকে আমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা মোর কমন অ্যানাবলিক আর ক্যাটাবলিক প্রসেস আর এনার্জি বা লিভিং সিস্টেমের মধ্যে যে বন্ড এনার্জি ইউজ হয় সেটার উপর। এই পার্টটা আমি যেরকম ভাবে বোঝালাম তুমি ঠিক সেইভাবে একটু মনে রাখবে, তাহলে তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। আর দেখো, হাউ টু লিভিং অর্গানিজম ডিরাইভ দেয়ার এনার্জি, হোয়াট স্ট্র্যাটেজিজ হ্যাভ ডু দে ইভলভ, মানে তার মধ্যে কি এমন প্রসেস আছে যার থ্রু দিয়ে সে এনার্জি ডিরাইভ করতে পারে, তারা কেমন ভাবে এনার্জিটাকে স্টোর করে রাখতে পারে, কেমন ভাবে তারা এনার্জিটাকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ইউজ করতে পারে, এবং সেটাকে তারা কিভাবে কাজে লাগাতে পারে, এইগুলোকে আমরা ডিসকাস করব একটা পরবর্তীকালে হায়ার লেভেলে একটা ক্লাস, সেটাকে আমরা বলবো বায়ো এনার্জেটিক্স। এবার দেখো, বায়ো এনার্জেটিক্স থেকেও আমাদের একটা এমসিকিউ চলে আসতে পারে, সেটা কি, বায়ো এনার্জেটিক্স কি কি ডিল করে। দেখো আমাদের সেই অপশনগুলোই আমরা তোমাকে উপরে দিয়েছি, এটা আমাদের এমসিকিউর একটা কোশ্চেন হয়ে থাকলো। কিন্তু বায়ো এনার্জেটিক্স ডিলস উইথ, মানে এগুলো সবগুলো ডিল করে, কিভাবে এনার্জির কনভার্সন, কিভাবে স্টোর করা, সবগুলো। এবার আমরা পরেরটায় আসি। দেখো পরেরটায় আসবো যখন আমরা লিভিং স্টেটের কথা বলবো, মানে আজকে আমরা একটু যেন কিরকম একটা ডিফিকাল্ট কিন্তু টপিক নয়, খুব ইজি টপিককেই বলছি, শুধু ভালোভাবে কনসেন্ট্রেট করো। আমরা লিভিং, এই যে অর্গানিজমের, তুমি তো লিভিং, তাহলে তোমার সম্বন্ধে তো আগে জানা দরকার, তাই না? আমি তোমাকে তোমার সম্বন্ধেই বলবো আজকে। তাহলে আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টেন্স অ্যান্ড থাউজেন্ড অফ কেমিক্যাল কম্পাউন্ডস ইন দ্য লিভিং অর্গানিজম প্রেজেন্ট আছে, অনেক অনেক। তাদেরকে আমরা কি বলেছি, একই কথা বলছি, মেটাবলাইটস বলছি। আমি একই কথা যেন বারবার বলছি, তোমার তাই মনে হচ্ছে না? কিন্তু আমাদের এনইটি এনসিইআরটি-তে এই ধরনের সিলেবাসটা তৈরি আছে। মেইন কথাটা কি দাঁড়াচ্ছে, আমাদের লিভিং সিস্টেমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল কম্পাউন্ড প্রেজেন্ট আছে, তাদেরকে আমরা বায়োমলিকুলস বলতে পারি, তাদেরকে আমরা মেটাবলাইটস বলতে পারি। কিন্তু তারা প্রেজেন্ট থাকে কি কনসেন্ট্রেশনে, একটা সার্টেন কন্ডিশন ক্যারেক্টারিস্টিক, তাদের মধ্যে একটা স্পেসিফিক কনসেন্ট্রেশনে তারা প্রেজেন্ট থাকে। কনসেন্ট্রেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখো, এই ব্লাডের কনসেন্ট্রেশন অফ দ্য গ্লুকোজ, গ্লুকোজ যে আমাদের রক্ত বা ব্লাডের মধ্যে থাকে, সেটা কত থাকে, 4.2 মিলিমোল থেকে 6 মিলিমোল পার লিটার। এবার তুমি বলবে স্যার আমাকে যদি একটা অপশন দেয় তখন আমি কি করব, আমি তখন অ্যাভারেজ নেবো, আর কি করব, সবাই কিন্তু একই টেকনিক। ভাবো ব্লাডের মধ্যে গ্লুকোজটা প্রেজেন্ট থাকে তোমার হাই কনসেন্ট্রেশনে, আর তুমি যদি দেখো হরমোনসের কথা, হরমোনসটা আবার প্রেজেন্ট থাকে দেখো একদম ন্যানোগ্রাম পার এমএলএ, মানে কোয়ান্টিটিটা মানে কতটাই কম। যদি তোমার এই যে মিলিমোল 4.2 মিলিমোল যদি হরমোন প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বাঁচতে পারবো না। তাহলে কনসেন্ট্রেশনটা কিন্তু মাথায় রাখো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে বাঁচতে গেলে এই যে কম্পাউন্ডস গুলো, এগুলো একদম পারফেক্ট কনসেন্ট্রেশনেই রাখতে হবে, বেশিও নয় কমও নয়। তাহলে the most important fact of biological system is that all living organisms exist in the steady state characteristics characterized by the concentration of these biomolecules। এইখানটা ভালো করে বোঝো। স্যার আমাদের বইতে তো 4.5 to 5.0 mm আছে। তোমরা ওই জিনিসটা মনে রাখতে পারো, ওটা নতুন ভার্সনের বইটায়, তোমরা এনসিইআরটি তে যেটা আছে সেটাই মনে রাখবে, সেজন্য কোনো আমাদেরটা মনে হয় পুরনো আছে।
হ্যাঁ আপনারটা মনে হয় নতুন। হ্যাঁ, তোমাদের বইতে যেটা নতুন বইটা সেটাই করলে বেটার হবে একটু, কারণ অ্যাভারেজলি এই ইনপুটটা আমাদের 5 মিলিমোল পার লিটার, এটা আমাদের মনে রাখলেই হবে, বুঝলে? তোমার এনসিইআরটি বইতে যেটা আছে সেটা মনে রাখবে। এবার আমি তোমাকে বলছিলাম এই যে অল যে মেটাবলয়েডস গুলো, অল যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলো, এগুলো একটা স্টেডি স্টেট ক্যারেক্টারাইজড, মানে একটা ব্যাপারটা এই যে কনসেন্ট্রেশন অফ দিস কেমিক্যালস গুলো, কম্পাউন্ডস গুলো, এরা আলটিমেটলি একটা নির্দিষ্ট অনুপাতেই থাকে, তাতে আমরা স্টেডি স্টেট বলছি। এবার এইগুলো কি করে? এনি কেমিক্যাল আর ফিজিক্যাল প্রসেস মুভস স্পন্টেনিয়াসলি টু দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা কি জানি, কোনো একটা কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেস সবসময় ও কি হতে চায়, ও ইকুইলিব্রিয়ামে যেতে চায়। কিন্তু আমাদের লিভিং সিস্টেম সেটা কিন্তু কোনো ইকুইলিব্রিয়ামে যেতে চায় না, কারণ ইকুইলিব্রিয়ামে গেলে আমরা ডেথ হয়ে যাব। এখানটা ভালো করে বুঝতে হবে। দ্য স্টেডি স্টেট ইজ দ্য নন ইকুইলিব্রিয়াম স্টেট। দ্য স্টেডি স্টেট ইজ দ্য নন ইকুইলিব্রিয়াম স্টেট। ভালো করে আন্ডারলাইন করো। মানে এখানে আমরা কোনো ইকুইলিব্রিয়ামে নেই। ইকুইলিব্রিয়ামে হলে তো কোনো কিছু ফর্মেশনই হবে না। এটা মনে করো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, তারপর সে এনার্জি তৈরি করতে যাবে, আবার সে ব্যাক করে চলে এলো গ্লুকোজে, তাহলে কি লাভ হবে? তুমি একটা রাস্তায় যেতে যাচ্ছ, 3 পা এগোচ্ছ, 3 পা পিছিয়ে আসছো, আলটিমেটলি তোমার কি সেখানে যাওয়া হবে? হবে না। ঠিক একইভাবে আমাদের সিস্টেমটার মধ্যে এরকম নন ইকুইলিব্রিয়াম স্টেট, দ্য স্টেডি স্টেট ইজ দ্য নন ইকুইলিব্রিয়াম স্টেট। আমরা ইকুইলিব্রিয়ামে নেই, কারণ আমরা ফরওয়ার্ড এগোচ্ছি। আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো নেক্সট একটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করছে। কারণ one should remember from physics that system as equilibrium cannot perform of work. যদি আমরা ইকুইলিব্রিয়ামে চলে যেতাম তাহলে আমাদের সেলের মধ্যে কোনো কাজই হতো না, কিন্তু আমাদের সেল তো কন্টিনিউয়াসলি কাজ করে। সেই জন্য আমি কি বলবো, যে আমাদের সেল কিন্তু নন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। কিন্তু লিভিং স্টেট, তাহলে এই কনক্লুশনটা ভেরি ইম্পর্টেন্ট। সো লিভিং স্টেট আমরা লিভিং অর্গানিজম বললাম না, আমি বলছি লিভিং স্টেট ইজ নন ইকুইলিব্রিয়াম আলটিমেটলি স্টেডি স্টেট, যেখানে কি হয়, অনবরত কেমিক্যাল কনভার্সন হয়, কেন হয়? টু পারফর্ম দ্য ওয়ার্ক। তাহলে লিভিং প্রসেসের মধ্যে কনস্ট্যান্টলি এফর্ট হয় প্রিভেন্ট টু ফলিং ইনটু দ্য ইকুইলিব্রিয়াম, কারণ আমাদের সিস্টেম, মানে আমাদের সেলুলার সিস্টেম কখনোই ইকুইলিব্রিয়ামে আসতে চায় না, সে কন্টিনিউয়াসলি নন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে চায়, কিন্তু স্টেডি স্টেটে থাকতে চায়। স্টেডি স্টেট মানে ব্যাপারটা কি বলতো, তুমি মনে করো সাপোজ প্রত্যেকদিন তুমি 35 পাচ্ছ, প্রত্যেকদিন 35, কোনোদিন একদিন 40 পেলে, এটাকে আমরা স্টেডি স্টেট বললাম। মানে একটা যেন ব্যালেন্স স্টেটে থাকছো। কেউ যদি মনে করো কোনোদিন পেলো 5, কোনোদিনও পাচ্ছ 40, কোনোদিনও 30, কোনোদিনও 0, কোনোদিনও 40, এইটা কি ভালো জিনিস? ভালো জিনিস নয়। এটা দিয়ে কোনো কিছু হবে না, মেডিকেলে চান্স পাওয়া যাবে না। ঠিক একইভাবে স্টেডি স্টেট মানে ব্যালেন্স স্টেট, রাইট? এইটা আমরা মনে রাখবো। এটা আমাদের কিন্তু একটু মনে রাখবার একটা টপিক, একটু বুঝতে হয় ভালো করে এই টপিকটা, যেটা আমি তোমাকে বোঝাবার এতক্ষণ ধরে চেষ্টা করলাম। ক্লিয়ার জিনিসটা? তাহলে এইটাকে আমরা বললাম লিভিং স্টেটের কথা। লিভিং স্টেটের মধ্যে আমাদের এখান থেকে একটা, বার চলো আমি আরেকটা জিনিস বলে দিই। মেটাবলিজম প্রোভাইড, আলটিমেটলি কি প্রোভাইড করে? এ মেকানিজম ফর দ্য প্রোডাকশন অফ এনার্জি। কারণ দেখো, আমি যে লিভিং বডি, লিভিং স্টেটে আছি, কেন আছি? ফর এনার্জির জন্য। উইথাউট এনার্জি ডেড বডি, কোনো তার ভ্যালুই নেই আলটিমেটলি, তাই না? আর এই মেটাবলিজম, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো তোমায় কি করে? তোমাকে এনার্জি ইনপুট দেয়, তাই না? তাহলে লিভিং স্টেট এন্ড মেটাবলিজম আর অনেকটা সিনোনিম টু ইচ আদার। কারণ মেটাবলিজম না হলে লিভিং স্টেট থাকা পসিবল নয়, আর লিভিং স্টেট থাকতে গেলে মেটাবলিজম হতেই হবে। তাহলে এই দুটো ওয়ার্ড অনেকটা একই রকমের যেন, এটা আমাদের কোশ্চেন হতে পারে। কিন্তু তাহলে উইথাউট মেটাবলিজম দেয়ার ক্যান নট বি লিভিং স্টেট। কখনো তুমি পৌঁছতেই পারবে না সেলের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া, তোমার সেল কখনোই লিভিং কন্ডিশনে থাকতে পারে না। এই হচ্ছে আমাদের এই লিভিং স্টেট।
তোমাকে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট এমসিকিউ হ্যালো স্যার। বলো, একটু বলো। স্যার বলছি ওই যে আমরা লিভিং বডি যখন পড়েছিলাম যে বলেছে যে একটা মেটাবলিক রিঅ্যাকশন ক্যান অকার আউটসাইড দ্য বডি ইন এ টেস্ট টিউব, তাহলে সেখানে তো কোনো লিভিং বা নন লিভিং বলা যায় না সেক্ষেত্রে। এবার ও যেটা বলছে আমরা আউটসাইড দ্য বডিতে সব ধরনের লিভিং রিঅ্যাকশন করাতে পারি না, অনলি কিছু টাইপের লিভিং রিঅ্যাকশনই করাতে পারি। সেই জন্য আমরা এটাকে মানে এটা কয়েকটা অনলি কয়েকটা এক্সাম্পলই আছে, বুঝেছো? ওকে ওকে। এবার আমাদের 8 নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা একটু জুম করে দেখো, আর আমি তোমাকে অ্যানসারটা দিতে বলবো। শুধুমাত্র দাঁড়াও, কাকে আমি বলি অ্যানসারটা দিতে। সুলগ্না চক্রবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা দেবে আনমিউট করে। আর তোমরা সবাই চ্যাটে অপশনটা লিখে দেখাও। Why living state cannot afford to reach the equilibrium? A. Due to the insufficiency of the biomolecules. স্যার 8 বি হবে। Okay, সুলগ্না অ্যান্সার দিয়েছে B. To remain active all the time, to save the energy, and none of the above. তোমরা সবাই অ্যান্সারটা ইনপুট করো, আমি তারপর রাইট অ্যান্সারটা বলছি। এবং সুলগ্না আমাদের বলেছে যেটা হচ্ছে বি অপশন। তোমাদের অ্যান্সার গুলো আমরা একটু চেক করে নিই, তোমরা কি লিখছো। ভেরি গুড, সবাই কিন্তু ইনপুট করো, সবাই ইনপুট করাটা ভেরি ইম্পর্টেন্ট। চুপ করে বসে থাকলে হবে না। যারা ইনপুট করছো না তারা কি বলতো সেই ইকুইলিব্রিয়ামে চলে গেছো, তাদের কিছু করাটা ভেরি টাফ। তোমাকে সব সময় কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, মানে স্টেডি স্টেটে থাকতে হবে তোমাকে সব সময়। মানে তোমার লাইফের সঙ্গে খুব কিন্তু জড়িত আছে আমাদের মেডিকেল এন্ট্রান্সের এক্সামের প্রসিডিওরটাও, রাইট? একদম। তাহলে আমাদের সুলগ্না রাইট অ্যান্সার দিয়েছে, আমাদের অ্যান্সারটা বি হবে, এবং তোমরা সবাই ঠিক অ্যান্সারই দিয়েছো। এবার আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি, যেটা আমাদের খুব ফেভারিট টপিক, মানে টিচারদের ফেভারিট টপিক। তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো কোশ্চেন আসার জন্য এটা একটা ফেভারিট টপিক হতে চলেছে আমাদের। তাহলে সেটা হচ্ছে এনজাইমের কথা বলবো। কি বলবো? এনজাইম। তাহলে আমি তোমাকে আগেই বুঝিয়েছি, তুমি যে লিভিং অর্গানিজম তার জন্য মেন একজন যে বলতে পারো দায়ী, সেটা কিন্তু এই এনজাইম। তোমাকে লিভিং রাখবার জন্য, তোমাকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য দরকার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর তোমাকে লিভিং রাখবার জন্য দরকার এই এনজাইম। কিন্তু এই এনজাইম গুলো জেনারেলি কি দিয়ে তৈরি? এই এনজাইম গুলো জেনারেলি প্রোটিন দিয়ে তৈরি। দেখো এই যে প্রোটিন এসে গেল আমাদের, একদম বুঝতেই পারছো। কিন্তু প্রোটিন ছাড়া কি কোনো এনজাইম সম্ভব নয়? হ্যাঁ, সম্ভব আছে। কিছু নিউক্লিক অ্যাসিড তোমার এনজাইম হিসাবে কাজ করে, তারা কি এনজাইম, কিন্তু তারা তো প্রোটিন দিয়ে নয়। এক্সাম্পলটা মাথায় রাখো, দ্যাট ইজ কল্ড দ্য রাইবোজাইম। তাহলে রাইবোজাইম হচ্ছে এমনই একটা এনজাইম দ্যাট ইজ নন প্রোটিন ইন নেচার। So one can depict an enzyme by a line diagram. An enzyme, like any protein, has the primary structure. তুমি একটা স্ট্রেট লাইন বরাবর একটা অ্যামাইনো অ্যাসিড গুলোকে জুড়ে তুমি একটা এনজাইমের স্ট্রাকচারকেও বর্ণনা করতে পারবে, এক্সপ্লেন করতে পারবে, কারণ এনজাইম প্রোটিন নিয়ে তৈরি। তাহলে এনজাইমের কি থাকবে? নিশ্চয়ই একটা প্রাইমারি স্ট্রাকচার থাকবে, যেটা কিভাবে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড গুলো লিংক করে তৈরি হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ দ্য প্রোটিন। কিন্তু এনজাইম লাইক এনি প্রোটিন হ্যাজ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচারও আছে। যেরকম প্রোটিনের আছে এনজাইমেরও আছে, তবেই তারা কাজে লাগতে পারে, তাই না? আমরা টার্সিয়ারি স্ট্রাকচার দেখেছিলাম। কিন্তু যদি তুমি দেখো এই যে প্রোটিনের স্ট্রাকচার গুলো অনেক সময় তারা এমন ভাবে ক্রিস ক্রস স্ট্রাকচার তৈরি করে যাতে তারা ফাংশনাল একটা স্ট্রাকচার হয়ে যায়। কিন্তু তাহলে আমাদের প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, প্রোটিন কে দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে এমন ভাবে পেঁচিয়ে তৈরি করে, কোনো সময় না কিছু পকেটের মতো স্ট্রাকচার তৈরি হয়। পকেট, যে পকেটের মানে একটা মনে করো একটা কোনো এরকম পকেট মতো স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচার তৈরি করে। এইটাকে আমরা একটা স্পেশাল নাম দিচ্ছি, এটাকে আমরা বলছি একটা অ্যাক্টিভ সাইট। ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ সাইট মানে কি বলতো? যেখানে কি হয়,
কোনো একটা সাবস্ট্রেট বাইন্ড আপ করে। সাবস্ট্রেট যে কোনো জায়গায় বাইন্ড আপ করতে পারবে না, তারা একটা পার্টিকুলার জায়গাতেই বাইন্ড আপ করবে, অ্যাক্টিভ সাইট। বুঝতেই পারছো? এবার ভালোভাবে বোঝো ব্যাপারটা। তাহলে অ্যাক্টিভ সাইট কার পার্ট? একটা এনজাইমের পার্ট, যেখানে কি অ্যাডিশন হয়? সাবস্ট্রেট অ্যাডিশন হয়। এবার অ্যাক্টিভ সাইট অফ এনজাইম ইজ এ কনসিভ অর পকেট ইনটু হুইচ দ্য সাবস্ট্রেট আর ফিট। সাপোজ আমি তোমাকে বলি, আমি যদি সাপোজ এনজাইম হই, আমি যে তোমাকে এই যে পড়াচ্ছি এখন, আমি একটা মনে করো একটা পার্টিকুলার পকেটস দিয়ে পড়াচ্ছি, যেমন জুম অ্যাপস দিয়ে পড়াচ্ছি সাপোজ, এটাকে আমি অ্যাক্টিভ সাইট বলছি। আর তুমি কে? তুমি একটা সাবস্ট্রেট। তাহলে আমার সঙ্গে তোমার একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। তাহলে আমরা এখন একটা দুজনের নামকে আমরা কম্বাইন করে দিই, চলো। আমার নাম ই, তোমার নাম এস। তাহলে কি হলো? ই আর এস, মানে এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে আমাদের মধ্যে একটা এখন ইন্টারঅ্যাকশন আছে। কিন্তু মেডিকেল এন্ট্রান্স যখন তুমি পাস করবে বা দিয়ে দেবে, এনইটি এক্সাম দেবে, তখন তুমি আলটিমেটলি মেডিকেল এন্ট্রান্সের চান্স পেয়ে যাবে। দ্যাট মিনস তোমার সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। আমি কি তখনও তোমাকে পড়িয়ে যাব এই এনজাইম দে হ্যাভ দ্য অ্যাক্টিভ সাইট? তখন নিশ্চয়ই পড়াবো না। আমি কিন্তু তখন তোমার সঙ্গে কি করে দেবো? নিশ্চয়ই এই যে পকেটস থেকে তোমাকে আমি রিলিজ করিয়ে দেবো। আমি তোমার পরীক্ষা দিতেও যাব না, পরীক্ষা তোমাকেই দিতে হবে। তুমি একজন সাবস্ট্রেট, তাহলে আমার কাজ কি? আমি তোমাকে অ্যাক্সিলারেট করিয়ে দেবো, যাতে তুমি ভেরি ফাস্ট এক্সামটা দিতে পারো, তুমি যাতে সাকসেসফুল হতে পারো। আমার কাজ অনেকটা সেই এনজাইমের মতো। তাহলে আমার কাজটা হচ্ছে অ্যাজ এ এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তুমি বলবে স্যার আমি তো ইনঅর্গানিক ক্যাটালিস্টের কথা শুনেছিলাম, সেটাও তো কেমিক্যাল রিঅ্যাকশনকে অ্যাক্সেলারেট করে। হ্যাঁ ঠিকই, কিন্তু সেটা কি জিনিস? সেটা আলটিমেটলি দেখো, একজন টিচার আর একজন, মনে করো সাপোজ একজন তুমি যদি ভাবো একটা মোবাইল ফোন দিয়েও আমরা চান্স পেতে পারি, সেটা লাইক ইনঅর্গানিক ক্যাটালিস্টের মতো। আর আমরা টিচাররা তোমার একদম এনজাইমের মতো। এবার ডিফারেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করি, কি ডিফারেন্স আছে ইনঅর্গানিক ক্যাটালিস্ট আর এনজাইমের মধ্যে। ইনঅর্গানিক ক্যাটালিস্ট ওয়ার্ক এফিশিয়েন্টলি ইন দ্য হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার। মানে তাদের তুমি একদম সারা রাত ধরে তুমি মোবাইল ফোনকে নিয়ে পড়াশোনা করতেই পারো, কিন্তু আমরা বাবা আলটিমেটলি পারবো না। আমরা এনজাইম, মানে আমরা একটা হাই টেম্পারেচারে ওই 40 ডিগ্রি সেলসিয়াসের অ্যাবভ হলেই আমরা কি হব? ডিস্ট্রয় হয়ে যাব। তাহলে আমাদের একটুখানি কন্ট্রোল করেই চলতে হবে একটুখানি। তাহলে ইনঅর্গানিক ক্যাটালিস্টরা তারা অনেক হাই টেম্পারেচার হাই প্রেসারে কাজ করতে পারে, কিন্তু এনজাইমরা 40 ডিগ্রি টেম্পারেচারের উপরে কাজ করলে তারা ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু কিছু তো ব্যাকটেরিয়া আছে যারা আর্কিও ব্যাকটেরিয়া, যারা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, তাদের মধ্যে যে এনজাইম আছে তারা কিন্তু হাই টেম্পারেচারে কাজ করতে পারে, সেটা কিন্তু এক্সেপশন। এটা মাথায় রাখবো আমরা। যেমন থার্মাস অ্যাকোয়াটিকাস,